নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলার সারাদিন। প্রথমেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, বাংলায় দুর্যোগের ভ্রুকুটি। রবিবার থেকে 3 দিন দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। গুলাব মোকাবিলায় সরকারি ছুটি বাতিল নবান্নের। 5ই অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল। ঘূর্ণিঝড় মোকাবিলায় সিদ্ধান্ত রাজ্য সরকারের। শিয়রে গুলাব, পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম লালবাজারে তৈরি করা হলো বিশেষ টিম। সতর্ক পুরসভাও। গুলাবের ভ্রুকুটি, দীঘা সুন্দরবনে বাড়তি সতর্কতা। প্রস্তুত জেলা প্রশাসন। নদী তীরবর্তী বাসিন্দাদের সরানো হচ্ছে ত্রাণ শিবিরে। শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে তারকা সাংসদ দেব। শনিবার প্রচার মঞ্চে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন তিনি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল। নৌকায় ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা। করোনায় শান্তিনিকেতনের কুটির শিল্পীদের মাথায় হাত। পর্যটকের অভাবে বেচাকেনা বন্ধ। সুদিনের অপেক্ষায় শিল্পীরা। মিষ্টি প্রেমীদের কাছে রসগোল্লার স্বাদ যেন অপরিসীম। বর্ধমানের কালনার এক মিষ্টান্ন ব্যবসায়ী বানিয়ে ফেললেন ঝাল রসগোল্লা। জেলা সারাদিনের বিস্তারিত খবরে নজর রাখবো, তবে তার আগে এখন সময় একটা বিরতির। ঘনীভূত হয়েছে নিম্নচাপ, ধেয়ে আসছে সুপার সাইক্লোন গুলাব। চোখ রাখবো গুলাব সংক্রান্ত খবরাখবরে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করে বয়ে আসছে, তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। ধেয়ে আসছে সুপার সাইক্লোন গুলাব। সোমবার থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। এই মুহূর্তে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা 12 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রবি এবং সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 28 এবং 29 তারিখ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। একটা সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপ করবে নর্থ ইস্ট বের উপরে। সেইটা আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে চান্সেস রয়েছে যে লো প্রেশার হিসাবে এটা ইন্টেন্সিফাই করবে। আর 29 তারিখ নাগাদ সকালের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে আসার চান্সেস রয়েছে। এই সিস্টেমের অনেকটা ইম্প্যাক্ট আমাদের রাজ্যে পড়বে ইন টার্মস অফ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে উইন্ড। এই মুহূর্তে বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সঞ্জিত, জানতে চাইবো বসিরহাটের এই মুহূর্তের ছবিটা কিরকম, কারণ আমরা জানি যে ইতিমধ্যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে এবং আগামী 12 ঘন্টার মধ্যে তা সাইক্লোনে পরিণত হবে, এমনটাই কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে। বলা যায় সতর্কবাণী রয়েছে। কি ছবি দেখতে পাচ্ছ বসিরহাটের, একটু যদি বিস্তারিত জানাও আমাদের। দেখো, উত্তর 24 পরগনার বিশেষ করে বসিরহাট মহকুমার যে সুন্দরবন লাগোয়া যে 6টি ব্লক রয়েছে, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাকা সহ একাধিক, এই ব্লক যেসব প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তাদেরকে নিয়ে ইতিমধ্যে কিন্তু বসিরহাটের মহকুমার শাসক অর্থাৎ সেই দপ্তরে কিন্তু তিনি দুর্যোগ মোকাবেলার জন্য একটি জরুরি বৈঠক করেছে। তুমি এর আগেও জানো নিজের নবান্ন থেকে ইতিমধ্যে ছুটি বাতিল করা হয়েছে সমস্ত কর্মচারীদের। একদিকে যেমন মাইকিং প্রচার চলছে, অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে। সব মিলে যত সময় যাচ্ছে তত এই গুলাব অর্থাৎ এই নিম্নচাপের ভূকুটি যত সময় আসবে তত প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলা টিমকে তারা প্রস্তুত তৈরি হয়েছে। পাশাপাশি আগামীকাল সকালবেলায় এনডিআরএফের একটি দল এসে পৌঁছাবে, এমনটা জানানো হয়েছে মহকুমা শাসকের দপ্তর থেকে। আজ বিকেলবেলা অর্থাৎ শনিবার বিকেলবেলা মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম করা হয়েছে। সেখানে যেমন একাধিক বিডিওরা রয়েছে, পঞ্চায়েতের প্রধানরা ছিল এবং
পুলিশ থেকে শুরু করে দুর্জয় মোকাবিলার যেসব আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে একটা জরুরি বৈঠক করা হয়েছে যে প্রাথমিকভাবে আসলে তার মোকাবেলা কীভাবে করতে হবে। সবটাই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি শেষ, কোনো রকমভাবে প্রশাসন ঝুঁকি নিতে চাইছে না। একদিকে নদীমাতৃক এলাকাগুলো থেকে যেসব মানুষজন বসবাস করে তাদেরকে সেখানে যেমন একদিকে মাইকিং প্রচার চলছে, ড্যাঙাপথে জলপথেও কিন্তু মাইকিং প্রচার চলা হচ্ছে, পাশাপাশি তাদেরকে অন্যত্র সরিয়ে এনে দূরবর্তী স্থানে রাখার তারা নির্দেশিকা জারি করেছে। সব মিলে গোটা সঞ্জিত, পরিস্থিতির তুমি উপর যেরকমটা প্রশাসন জানালে যে ইতিমধ্যে দুর্জয় মোকাবিলা বাহিনী তারা কাজে নেমেছে এবং এনডিআরএফ এর টিম তারা প্রস্তুত রয়েছে প্রাথমিকভাবে এই গুলাবের মোকাবিলা করার জন্য, ঠিক কি কি সতর্ক বার্তা রয়েছে এবং তার জন্য কি কি ধরনের প্রস্তুতি চোখে পড়ছে এই মুহূর্তে একটু যদি আমাদের বিস্তারিত জানাও। দেখো, ইতিমধ্যে সরকার সতর্কবার্তা বিশেষ করে উপকূল থানাবর্তী রয়েছে, যেমন হেমনগর কোস্টাল থানা, হিঙ্গলগঞ্জে সেরকম নদীপথে যেমন একদিকে পেট্রোলিং করে বলা হচ্ছে মৎস্যজীবীদের ফিরে আসার জন্য, অর্থাৎ ইতিমধ্যে মৎস্যজীবীদের নির্দেশিকা জারি করা হয়েছে তারা যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় না থাকে তারা ফিরে আসতে পারে। পাশাপাশি মাইকিং চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম, অর্থাৎ মূল কন্ট্রোল রুম বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে খুললেও প্রতিটা বিডিও অফিসে তারা নজরদারি রেখেছে, তারা যোগাযোগ রাখছে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপরে একদিকে যখন দুর্জয় মোকাবিলার বিপর্যয় টিমকে যেমন প্রস্তুত রাখা হয়েছে, অন্যদিকে এনডিআরএফ টিম পাশাপাশি কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। তার জন্য বিদ্যুৎ কর্মী, অর্থাৎ এই সময় তুমি জানো এই সপ্তাহান্তের শেষ যে নিম্নচাপ অর্থাৎ যে গুলাব এই যে আসতে চলেছে দক্ষিণবঙ্গের পরে অন্ধ্রপ্রদেশে গেলেও বাংলার যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রভাব পড়বে, সেটা কিন্তু তার জন্য বিদ্যুৎ কর্মীদের সতর্ক করা হয়েছে। অর্থাৎ অনেক ধন্যবাদ সঞ্জিত, আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী বসিরহাট থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। সঞ্জিত, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। গুলাবের সতর্ক বার্তা, দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মাইকিং ইতিমধ্যেই সুন্দরবন অঞ্চলের নদী তীরবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। সেই চিত্রই তুলে ধরেছেন কলকাতা টিভির প্রতিনিধি রাজু দাস। আবারও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জোড়া ফলায় বৃদ্ধি চলেছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে ঘূর্ণাবর্তের পূর্বাভাস। সেই কারণেই আতঙ্কিত রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ নদী তীরবর্তী এলাকার মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও প্রশাসন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে তৈরি রেখেছেন। উপকূলবর্তী প্রত্যেকটা মৎস্যজীবী মানুষকে জানানো যাচ্ছে আগামী 25 তারিখ থেকে ক্যানিং 2 ব্লকে, যেখানে কিছুদিন আগেই বর্ষণে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে জায়গাগুলো, সেখানে কিছু কিছু ত্রাণ শিবির চলছে। তবে বেশিরভাগই লোক এখন সেই পর্যায়ে পৌঁছায়নি যে ত্রাণ শিবিরে তাদেরকে শিফট করা হোক। তারা আশেপাশের বাড়িতে এমনিতেই চলে গিয়েছেন। তবে আমরা নজর রাখছি এবং যদি প্রবল বৃষ্টি হয় এবং ঝড় হয়, আমরা সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে তাদেরকে এই ত্রাণ শিবিরগুলোতে শিফট করবেন। আমরা সেই ব্যবস্থাপনা নিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ শিবিরগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে। মহকুমা শাসক কার্যালয়ে শুরু হয়েছে কন্ট্রোল রুম। প্রতি কটা ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। সুন্দরবনে গভীর নদীতে যারা মাছ ধরতে গেছেন, প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকেই মাইকিং করে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় যে সকল মানুষজন রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। আমার কচুখালী জিপিতে অলরেডি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সরকারি সমস্ত নির্দেশ মেনে আমার কচুখালীতে মাইকিং হয়েছে। যেখানে যেখানে আমরা মনে করছি ডিস্টার্ব হতে পারে, যেহেতু একটা ঘূর্ণিঝড় আসছে, স্বাভাবিকভাবে ডিস্টার্ব হতে পারে, আমাদের মমতা ব্যানার্জির উদ্যোগে কচুখালীতে অলরেডি 2টো আয়লা সেন্টার হয়েছে, ফ্লাড সেন্টার যেটা বলে, আমরা সেখানে মানুষকে অলরেডি তুলে দিয়েছি। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে, বসবা ব্লক প্রশাসনের উদ্যোগে আমরা দুর্যোগ গোনা এই বর্ষা এই ঝড় আইলে আমরা খুব ভয় লাগে। আমরা নদী বাঁধ ছিপে জল আসে, তার জন্য আমরা এই ভাঙনগুলি মাটি দেওয়ার ব্যবস্থা করছি। দেখা যাক চেষ্টা করে কতদূর কী হয়।
আমরা তো খাটতেছি ওই জন্য। বাঁধ কি ভেঙে গেছিল? ভাত ভেঙে গিয়েছিল, জল ছাপিয়ে চলে যাচ্ছে। এখন তো অবস্থা ভালো না, প্রশাসন দায়িত্ব আছে। আমরা বাবুদের, গ্রামের বাবুরা আছেন সবাই, তাদের নিয়ে কাজকর্ম চলছে। সুন্দরবন থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। নিম্নচাপের ভ্রুকুটি আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন, তৈরি রাখা হয়েছে এনটিআরএফকেও। পূর্ব মেদিনীপুরের দীঘা সহ অন্যান্য উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করার পাশাপাশি দীঘায় মাইকের মাধ্যমে প্রচার করছে প্রশাসন। পর্যটক এবং দোকানীদের সতর্ক করা হয়েছে। শনিবার দীঘায় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দীঘায়। ইতিমধ্যেই ভগবানপুর, পটাশপুর সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে নতুন করে এই প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় চিন্তায় রয়েছে এলাকাবাসীরা। তবে বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে প্রশাসন, জানিয়েছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। আমরা চেষ্টা করছি, শুধু ইরিগেশন দপ্তর নয়, সমস্ত দপ্তর একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সংকট মোকাবিলার চেষ্টা করছি। এখন এই যে অতিবর্ষণ, এ তো কারো হাত নেই। এই অতিবর্ষণ একমাত্র ঈশ্বর আল্লাহ, তিনিই রক্ষা করতে পারেন। আবহাওয়ার পূর্বাভাস যা বলছে তাতে করে আরও বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা মোকাবিলা করার চেষ্টা করছি। আমরা সব ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে, আমাদের কোর্ডিনেশন মিটিং হয়েছে, আমরা সবাই রেডি আছি, সব জায়গায় কন্ট্রোল খুলেছি। এবং যেভাবে যদি ঝড়টা আরও ইন্টেন্সিফাইড হয় এবং আমরা যেভাবে মেসেজ পাচ্ছি আওয়ারলি, দেখছেন আমাদের মাইকিং চলছে, অর্থাৎ নিচু জায়গা থেকে আমরা লোককে সরিয়ে প্রস্তুতি নিচ্ছি। আমরা কন্ট্রোল খোলা আছে, সব স্টাফেদের অ্যালার্ট করে আছে, তাদের হেড করে থাকতে বলা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে কাজল মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। কাজল, জানতে চাইবো যে প্রশাসন যে সতর্কবার্তা জারি করছে যে দীঘায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, এই কারণে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি তোমার চোখে পড়ছে, একটু যদি আমাদের সবিস্তারে জানাও। দেখো পারমিতা, তুমি জানো যে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকদিন আগে কেলেঘাই নদীর যে বাঁধ, সেটা ভাঙার ফলে যে ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুর সহ একাধিক এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে এবং বন্যার বেশ কিছু অবনতি হয়েছে। ফলে একদিকে যখন বন্যায় ভাসছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা, সেই সময় ঠিক আবার দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের ফলে এই যে গভীর নিম্নচাপ, এর ফলে আগামী 4 দিন ধরে যে টানা বৃষ্টি হবে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাতে করে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা যে প্রশাসন একেবারে যে সতর্ক রয়েছে এবং বিশেষ করে যে সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র আজকে বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। যেমন পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি দীঘা উপকূল এলাকায় গিয়ে মৎস্যজীবীদের সতর্ক করেছেন যাতে করে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় এবং যারা মাছ ধরতে গিয়েছে তারা অতি দ্রুত যেন তারা ফিরে আসে, এমনটাই কিন্তু জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন। তবে তুমি জানো যে এই পূর্ব মেদিনীপুর জেলায় যেভাবে ঘূর্ণিঝড় এর আগেও আছড়ে পড়েছিল, বিভিন্ন এলাকা ক্ষয়ক্ষতি হয়েছিল, তাতে করে আবার কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় আবার নতুন করে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে আগামী কাল থেকে 2 দিন টানা বৃষ্টি হবে এবং তারপরেই 28, 29 দুদিন আবার পরবর্তী ক্ষেত্রে আবার যে নিম্নচাপ, তাতে করে কিন্তু অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জেলা কাজল, জানতে চাইবো তোমার কাছে, যেরকম ভাবে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে দীঘা উপকূলবর্তী এলাকায়, সেখানে পর্যটকদের যেভাবে সতর্ক করা হয়েছে ঠিক সেভাবে ওখানে যে সমস্ত ছোট ছোট দোকান রয়েছে দোকানীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে, তাদের মধ্যে কি কোনো বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? একেবারে পারমিতা, তুমি জানো যে যশ ঘূর্ণিঝড় যেভাবে এসে দীঘার উপকূলে আছড়ে পড়েছিল
এবং সেখানে যে দোকানদানি ছিল সেগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। ফলে আবার নতুন করে যে আবার এই যে ঘূর্ণিঝড় আসার যে সম্ভাবনা এবং প্রবল বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, তাতে করে জেলা প্রশাসন মাইকিং করে আজ থেকেই মাইকিং করে এলাকার যেসব দোকানদার রয়েছে তাদের যেমন সতর্ক করছে, সতর্ক থাকার কথা বলছেন, পাশাপাশি যারা পর্যটক রয়েছেন তাদের কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে অনেক ধন্যবাদ কাজল মাইতি, আমাদের প্রতিনিধি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন। জেলার সারাদিনে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়া, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। গুলাবের সতর্কতায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিভিন্ন অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এলাকার বাঁধগুলির মেরামতির কাজ চলছে। এলাকার বাসিন্দাদের মাইকিং করে জরুরি কাগজ গুছিয়ে রাখার কথা বলা হচ্ছে। কাকদ্বীপ থেকে সেই চিত্রই তুলে ধরলেন কলকাতা টিভির প্রতিনিধি অরিন্দম ঘোষ। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ 26 তারিখ নিম্নচাপ গভীর হয়ে সেটা ঘূর্ণাবর্তের আকার ধারণ করবে। তাই সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবন এলাকার বাসিন্দারা। তবে এই ঘূর্ণাবর্তকে মোকাবিলা করতে যথেষ্ট তৎপর দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আমরা বলেছি 25, 26, 27 তারিখ এই 3 দিন আপনারা একদম অ্যালার্ট থাকবেন, অন দ্য টোয়ে থাকবেন। যখনই আমরা সতর্কবার্তা জারি করব, দিন রাখো, তখনই হচ্ছে কাঁচা বাড়ি থেকে লোকজনকে নিয়ে আপনারা পাকা বাড়িতে শিফট করে যাবেন। আর ইতিমধ্যে বলা হয়েছে যা যা দরকারি কাগজপত্র আছে সেটা এক জায়গায় এনে গুছিয়ে রাখতে, সবাইকে বলে দিতে। মাইকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের ব্লক থেকে, পুলিশ থেকে, এবং প্রত্যেকটা জিপিতে মাইকিং চলছে। সবাইকে সতর্ক করা হচ্ছে যে 25, 26, 27 তারিখ এরকম আসতে চলেছে। আপনারা নিজেদের জিনিসপত্র নিজেদের কাছে রাখবেন, যখনই আমরা বলবো আপনারা যাতে উঠে চলে যেতে পারেন এইটার জন্য। ইতিমধ্যেই স্থানীয় যারা উপকূলবর্তী এলাকার মানুষজন তাদের নিয়ে আশ্রয় শিবিরে চলে যাচ্ছেন এবং সেই আশ্রয় শিবিরগুলিতেও যথেষ্ট পরিমাণে ত্রাণ মজুত করা হয়েছে। কলকাতা থেকে এনডিআরএফের 25 জনের দল এসে পৌঁছেছে কাকদ্বীপে। তারা উপকূলবর্তী এলাকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মক টেস্ট শুরু করে দিয়েছেন এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার মানুষজনদের তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন উঁচু জায়গাতে। জলে ডুবে আছি, এখনও জলে ডুবে আছি। এখন আমার ঘরে 1 হাঁটু করে জল। আমরা খুব কষ্ট দিয়ে এখানে রয়েছি, আতঙ্কে রয়েছেন। হ্যাঁ, এইবারে যে জল উঠছে এরকম জল আমরা আজ কোনদিন দেখিনি, এই প্রথম দেখলাম এখানে জল। হ্যাঁ, এই আতঙ্কে এখনও ভয় ভয় করে আছি। আজ রাতের মধ্যে আরও একদল এনডিআরএফের টিম এসে পৌঁছবেন কাকদ্বীপে এবং ঘূর্ণিঝড় ইয়াসের সময় প্রশাসন যে অভিজ্ঞতা অর্জন করেছিল সেই অভিজ্ঞতার উপর ভর করেই এই ঘূর্ণাবর্তকে প্রতিহত করতে চাইছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। কাকদ্বীপ থেকে অরিন্দম ঘোষ, কলকাতা টিভি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করে বয়ে আসছে, তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। জেলার সারাদিনে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে তারকা সাংসদ দেব। শনিবার সকালে প্রথমে শামশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে কাশিমনগর মাঠে প্রচারে আসেন তারকা সাংসদ। সেখানে প্রচার সভায় কিছুক্ষণ উপস্থিত ছিলেন তিনি। ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খালিলুর রহমান সহ অন্যান্য নেতারা। শামশেরগঞ্জের সভা থেকে সোজা জঙ্গিপুরে চলে আসেন সাংসদ। তৃণমূল প্রার্থী জাকির হোসেনের সমর্থনে আহিরান বাঙ্গিবাড়ি হাই স্কুলের মাঠের সভা থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি। অনেক দল আছে যারা প্রচারের সময় এসে প্রচুর বক্তৃতা দেয়, এই করব সেই করব, 15 লাখ টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে, এই হবে সেই হবে। আবার একটা দল আছে সে কথা দিয়েছিল লক্ষ্মী ভান্ডার হবে, দুয়ারে সরকার হবে, বাচ্চাদের জন্য ক্রেডিট কার্ড হবে, স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড হবে। 3 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের কাজ শুরু হয়ে গেছে, দুয়ারে সরকারের কাজ শুরু হয়ে গেছে শপথ নেওয়ার পর থেকে। তো আপনাদেরকে বিচার করতে হবে, আপনাদেরকে এটা ভাবতে হবে কোন দলের হাতটা শক্ত করবেন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি দল।
নৌকো করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং দাসপুর 1 নম্বর নারাজল পঞ্চায়েতের কিসমত রায়কুঞ্জু আমডাঙ্গা সহ একাধিক এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ছিলেন মহকুমা শাসক ও বিধায়ক সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। বিগত দিনে ঘাটালের বন্যা পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি কমিটিও গঠন করেন তিনি। সেই কমিটির সদস্য সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথাও বলেন। এরপরে শনিবার পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় দল। রোগীকে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে শুক্রবার উত্তাল হয়েছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতাল। এই ঘটনার পরে শনিবার তড়িঘড়ি হাসপাতালের যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালে শিশু বিভাগে 51 জন ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার ধীমান মণ্ডল। এদের মধ্যে 3 জন সিসিইউতে ভর্তি। ইতিমধ্যে শিশুদের যে ওষুধ ইনজেকশন দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সুপার। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি এদিন অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। রোগী শিশু কল্যাণ সমিতির দিকে অভিযোগের তীর বিজেপি নেতার। যে ঘটনা ঘটেছিল তার জন্য আজকে মোটামুটি স্টেবল, ওয়ার্ডও স্টেবল, বাচ্চাগুলো সুস্থ আছে। যে 3টে বাচ্চা শিশু আমরা ট্রান্সফার করেছিলাম সেগুলো সুস্থ আছে। কতজন ভর্তি আছে এখন, কতগুলো বাচ্চা? আগে 51 ছিল, তারপরে রাত্রি থেকে ভর্তি থাকে সেটা এরপর আমার আসেনি। অনেকটা সময় পেরিয়েছে, কাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত। কি কারণটা কিছু প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। মানে সবাই যেটা বলি যে মেডিসিনের ইমিডিয়েট রিঅ্যাকশন তো হয়েছিল। এবার আজকে আমি স্যারকে রিকোয়েস্ট করেছি এক্সপার্ট টিম আসার জন্য। এক্সপার্ট টিম আসবে, সেটা আবার তদন্ত হবে, তদন্ত হলে বোঝা যাবে কী ঘটনা ঘটছে। আপনি যে শিশুতে কজন আছে এখন? 5 জন, শিশু 3 জন। জেলা সারাদিনের সময় হয়েছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। সিপিএম বিজেপি ঝড়ে তৃণমূলে যোগদান উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগরের তেঁতুল মির্জাপুর গ্রামে। সিপিএম বিজেপি থেকে প্রায় 200 জন এদিন শাসক দলের হাত ধরলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি তথা স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, ব্লক সভাপতি অলোক মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতারা। স্বরূপনগর বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবার তৃণমূলে যোগদান বিজেপির শক্তি অনেকটাই কমিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মানুষের উন্নয়নে শরিক হতে গেলে তৃণমূলে একমাত্র ভরসা বলে জানান দলত্যাগী নেতারা। লোকসভা নির্বাচনটা আমি বিজেপির পক্ষে ভোট করেছিলাম, কিন্তু দেখলাম যে এখন যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে এসছে, বিশেষ করে স্বরূপনগর পঞ্চায়েত স্বরূপনগর বিধানসভার যিনি বিধায়ক বীণা মণ্ডল এবং ব্লক সভাপতি অলোক মণ্ডল, তাদের নেতৃত্বে কাজ করা যাবে। এই জন্যে আমি চিন্তা ভাবনা করলাম যে তৃণমূল কংগ্রেসে গিয়ে যাতে কাজ করতে পারে, সেই জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করা। জেলা সারাদিনের সময় হয়েছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। ৭৬তম রাষ্ট্রপুঞ্জের বিশেষ অধিবেশনে এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি নজর রাখব। Democracy can deliver. Yes. Yes. Democracy has delivered. अध्यक्ष महोदय, Mr. President, एकात्म मानव दर्शन के today is प्रणेता the birth anniversary पंडित of दीनदयाल Pandit उपाध्याय जी की आज Deen जन्म Dayal जयंती। Upadhyay, the proponent of Ekatma Manav Darshan. एकात्म मानव दर्शन यानी Ekatma Manav Darshan इंटीग्रल means ह्यूमनिज्म, integral humanism, अर्थात or स्व से the development समष्टि journey undertaken विकास और together, the विस्तार की expansion सहयात्रा, from the self to the universe, expansion of the self, expansion of the self, moving from individual to from the the society, individual to society, the nation to the nation, and entire and humanity. to entire humanity. और ये चिंतन And this philosophy अंत्योदय को is समर्पित dedicated to Antyodaya.
अंत्योदय को आज की परिभाषा The में modern day where definition no one of is left behind कहा Antyodaya जाता है। is where no one is left इसी भावना behind. के साथ It is with this principle आज in mind that India integrated, today is moving equitable forward on the path of डेवलपमेंट की राह पर आगे बढ़ integrated, रहा है। equitable development. विकास Our priority is सर्वसमावेशी that हो, development should be all-inclusive, सर्वस्पर्शी हो, all-pervasive, सर्वव्यापी हो, universal, सर्वपोषक and हो। one that nurtures all. यही हमारी प्राथमिकता है। बीते 7 वर्षों में During the last 7 years, भारत में India has 43 brought करोड़ से over ज्यादा लोगों को 430 million people बैंकिंग who व्यवस्था were से जोड़ा previously गया है, unbanked into जो the अब banking तक system. इससे वंचित थे। आज Today, 36 over करोड़ से अधिक ऐसे लोगों को भी 360 million people बीमा सुरक्षा who कवच मिला है, earlier could not पहले even imagine इस बारे में this सोच was भी नहीं possible, now have insurance coverage 50 as करोड़ से security ज्यादा लोगों को by giving over 500 मुफ्त इलाज million की people सुविधा देकर the facility of free भारत ने treatment in hospitals. उन्हें क्वालिटी India हेल्थ has सर्विस से given them जोड़ा। access to quality health भारत ने services 3 करोड़ by पक्के घर building बनाकर 30 million बेघर, proper homes. यानी India has made होमलेस परिवारों को homeless families होम ओनर्स बनाया। homeowners. अध्यक्ष महोदय, Mr. President, प्रदूषित पानी polluted water भारत ही नहीं is a very big पूरे problem, विश्व not just for India, खासकर but for the entire गरीब और world, and in विकासशील देशों particular for poor and बहुत developing बड़ी countries. समस्या है। भारत में इस चुनौती से निपटने के लिए In order to address this हम challenge 17 in करोड़ से India, अधिक घरों we पर are carrying out a very big पाइप से campaign to ensure साफ that पानी piped पहुंचाने clean का बहुत बड़ा water अभियान reaches चला। over 170 million विश्व homes. की बड़ी-बड़ी संस्थाओं ने Reputed institutions of the ये world माना है have कि said किसी भी देश के विकास के लिए वहां के नागरिकों के पास जमीन और घर के प्रॉपर्टी राइट्स यानी ओनरशिप का रिकॉर्ड होना बहुत जरूरी है। दुनिया के बड़े बड़े देशों में बड़ी संख्या में ऐसे लोग हैं जिनके पास जमीनों और घरों के प्रॉपर्टी राइट्स नहीं है। आज हम भारत के 6 लाख से अधिक गांवों में ड्रोन से मैपिंग कराकर करोड़ों लोगों को उनके घर और जमीन का डिजिटल रिकॉर्ड देने में जुटे हैं। ये डिजिटल रिकॉर्ड प्रॉपर्टी पर विवाद कम करने के साथ ही एक्सेस टू क्रेडिट, बैंक लोन तक लोगों की पहुंच बढ़ा रहा है। अध्यक्ष महोदय, आज विश्व का हर 6ठा व्यक्ति भारतीय है। जब भारतीयों की प्रगति होती है तो विश्व के विकास को भी गति मिलती है। When India grows, the world grows. When India reforms, the world transforms. भारत में हो रहे साइंस और टेक्नोलॉजी आधारित इनोवेशंस विश्व की बहुत मदद कर सकते हैं। हमारे टैक्स सॉल्यूशंस का स्केल और उनकी कम लागत दोनों अतुलनीय है। हमारे यूनिफाइड पेमेंट इंटरफेस यूपीआई आज भारत में हर महीने 350 करोड़ से ज्यादा ट्रांजैक्शन हो रहे हैं। भारत का वैक्सीन डिलीवरी प्लेटफॉर्म कोविन एक ही दिन में करोड़ों वैक्सीन डोज लगाने के लिए
डिजिटल सपोर्ट दे रहा है। अध्यक्ष महोदय, सेवा परमो धर्मः, सेवा परमो धर्मः को जीने वाला भारत सीमित संसाधनों के बावजूद भी वैक्सीनेशन डेवलपमेंट और मैन्युफैक्चरिंग में जी जान से जुटा है। मैं यूएनजीए को यह जानकारी देना चाहता हूं कि भारत ने दुनिया की पहली डीएनए वैक्सीन विकसित कर ली है, जिसे 12 साल की आयु से ज्यादा के सभी लोगों को लगाया जा सकता है। ग्लोबल वैल्यू चेन्स का विस्तार आवश्यक है। हमारा आत्मनिर्भर भारत अभियान इसी भावना से प्रेरित है। ग्लोबल इंडस्ट्रियल डाइवर्सिफिकेशन के लिए भारत विश्व का एक लोकतांत्रिक और भरोसेमंद पार्टनर बन रहा है और इस अभियान में भारत ने इकोनॉमी और इकोलॉजी दोनों में बेहतर संतुलन स्थापित किया है। बड़े और विकसित देशों की तुलना में क्लाइमेट एक्शन को लेकर भारत के प्रयासों को देखकर आप सभी को निश्चित ही गर्व होगा। आज भारत बहुत तेजी के साथ 450 गीगावाट रिन्यूएबल एनर्जी के लक्ष्य की तरफ बढ़ रहा है। हम भारत को दुनिया का सबसे बड़ा ग्रीन हाइड्रोजन हब बनाने के अभियान में भी जुट गए हैं। अध्यक्ष महोदय, हमें अपनी आने वाली पीढ़ियों को जवाब देना है कि जब फैसले लेने का समय था, तब जिन पर विश्व को दिशा देने का दायित्व था, वो क्या कर रहे थे। आज विश्व के सामने रिग्रेसिव थिंकिंग और एक्सट्रीमिज्म का खतरा बढ़ता जा रहा है। इन परिस्थितियों में पूरे विश्व को साइंस बेस्ड रेशनल और प्रोग्रेसिव थिंकिंग को विकास का आधार बनाना ही होगा। साइंस बेस्ड अप्रोच को मजबूत करने के लिए भारत एक्सपीरियंस बेस्ड लर्निंग को बढ़ावा दे रहा है। हमारे यहां स्कूलों में हजारों अटल टिंकरिंग लैब्स खोली गई हैं, इंक्यूबेटर्स बने हैं और एक मजबूत स्टार्टअप इकोसिस्टम विकसित हुआ है। अपनी आजादी के 75 वर्ष के उपलक्ष्य में जब हम आजादी का अमृत महोत्सव मना रहे हैं, भारत 75 ऐसे सैटेलाइट्स को अंतरिक्ष में भेजने वाला है जो भारतीय विद्यार्थी स्कूल कॉलेजों में बना रहे हैं। अध्यक्ष जी, दूसरी ओर रिग्रेसिव थिंकिंग के साथ जो देश आतंकवाद का पॉलिटिकल टूल के रूप में इस्तेमाल कर रहे हैं, उन्हें ये समझना होगा कि आतंकवाद उनके लिए भी उतना ही बड़ा खतरा है। ये सुनिश्चित किया जाना बहुत जरूरी है कि अफगानिस्तान की धरती का इस्तेमाल
आतंकवाद फैलाने और आतंकी हमलों के लिए न हो, हमें इस बात के लिए भी सतर्क रहना होगा कि वहां की नाजुक स्थितियों का कोई देश अपने स्वार्थ के लिए एक टूल की तरह इस्तेमाल करने की कोशिश न करें। इस समय अफगानिस्तान की जनता को, वहां की महिलाओं और बच्चों को, वहां की माइनॉरिटीज को मदद की जरूरत है और इसमें हमें अपना दायित्व निभाना ही होगा। अध्यक्ष महोदय, हमारे समंदर भी हमारी साझी विरासत है, इसलिए हमें ये ध्यान रखना होगा कि ओशन रिसोर्सेज को हम यूज करें, एब्यूज नहीं। हमारे समंदर अंतर्राष्ट्रीय व्यापार की लाइफलाइन भी है। इन्हें हमें एक्सपांशन और एक्सक्लूजन की दौड़ से बचाकर रखना होगा। रूल बेस्ड वर्ल्ड ऑर्डर को सशक्त करने के लिए अंतर्राष्ट्रीय समुदाय को एक सुर में आवाज उठानी ही होगी। सुरक्षा परिषद में भारत की प्रेसिडेंसी के दौरान बनी विस्तृत सहमति विश्व को मैरीटाइम सिक्योरिटी के विषय में आगे बढ़ने का मार्ग दिखाती है। अध्यक्ष महोदय, भारत के महान कूटनीतिज्ञ आचार्य चाणक्य ने सदियों पहले कहा था, कालातिक्रमात् काल एव फलम पिबति। जब सही समय पर सही कार्य नहीं किया जाता तो समय ही उस कार्य की सफलता को समाप्त कर देता है। संयुक्त राष्ट्र को खुद को प्रासंगिक बनाए रखना है तो उसे अपनी इफेक्टिवनेस को सुधारना होगा, रिलायबिलिटी को बढ़ाना होगा। यूएन पर आज कई तरह के सवाल खड़े हो रहे हैं। इन सवाल को हमने क्लाइमेट क्राइसिस में देखा है, कोविड के दौरान देखा है, दुनिया के कई हिस्सों में चल रही प्रॉक्सी वॉर, आतंकवाद और अभी अफगानिस्तान के संकट ने इन सवालों को और गहरा कर दिया है। कोविड के ओरिजिन के संदर्भ में और ईज ऑफ डूइंग बिजनेस रैंकिंग को लेकर वैश्विक गवर्नेंस से जुड़ी संस्थाओं ने दशकों के परिश्रम से बनी अपनी विश्वसनीयता को नुकसान पहुंचाया है। यह आवश्यक है कि हम यूएन को ग्लोबल ऑर्डर, ग्लोबल लॉज और ग्लोबल वैल्यूज के संरक्षण के लिए निरंतर सुदृढ़ करें। मैं नोबेल पुरस्कार विजेता गुरुदेव रविंद्रनाथ टैगोर जी के शब्दों के साथ अपनी बात समाप्त कर रहा हूं। शुभो कर्मोपोथे, शुभो कर्मोपोथे, ধরো নির্ভয়গান, সব দুর্বল সন্ন্যাস হোক অবসাन। अर्थात अपने शुभ कर्म पथ पर निर्भीक होकर आगे बढ़ो, सभी दुर्बलताएं और शंकाएं समाप्त हो। ये संदेश आज के संदर्भ में
संयुक्त राष्ट्र के लिए जितना प्रासंगिक है उतना ही हर जिम्मेदार देश के लिए भी। জেলা সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।